আজকের গল্প শিশির কুমার মজুমদারের লেখা মাঝরাতের জলসায়। প্রসন্ন বলল, এত রাতে ওখানে যাবার কি দরকার? জায়গাটা ভালো নয়। দিনের বেলাতেই কেমন যেন লোকজন দেখা যায় না। আর তুই বলছিস এখন যাবি? ননি বারান্দায় পায়চারি করছিল। সেখান থেকে বলল, ভূতের ভয় আমার নেই। তাছাড়া এটা তো আমার কাছে একটা চ্যালেঞ্জ। তুই তো জানিস প্রসন্ন, রঘুর সঙ্গে মুখ দেখা দেখি একদম বন্ধ হয়ে গেছিল। আর রঘুরাও তো কলকাতা ছেড়ে গায়ে চলে এসেছে। কদিন আগে হঠাৎ চিঠি পেলাম। ওই তো তোর টেবিলে ওটা আছে, পড়ে দেখ না। এরপর আর আমার পক্ষে চুপ করে বসে থাকা সম্ভব নয় কিছুতেই। প্রসন্ন টেবিলের ওপর থেকে চিঠিখানা তুলে নিল, খুলে পড়ল। অদ্ভুত চিঠি। লেখা আছে, ননি, বন্ধু ছিলি, মিথ্যা মামলা জিতে শত্রু হলি। তোর তো খুব সাহস শুনি। আয় না আমার কাছে, মরতে বসেছি। এ অসুখ সারার নয়, মরার আগে তোর সাথে শেষ বোঝাপড়া করতে চাই। তোর জন্য অপেক্ষা করে থাকব আমাদের পৈতৃক বাড়িতে। সে বাড়ি গ্রামের বাইরে ভবদুলাল ভবন। আসবি কিন্তু, সাহসী বীরপুরুষ রঘু। প্রসন্ন বলল, আমার আপত্তি ওই বাড়িটা নিয়ে। চকগোবিন্দপুরের ভবদুলাল ভবনে মানুষ থাকে বলে শুনিনি। তবে ভেঙে পড়েনি, কারণ রঘুদের লোকজনকে ওটা নিয়মিত দেখাশোনা করতে হয়। তা রঘুরা তো ও বাড়িতে থাকে না। বিশাল খালি বাড়িটা তালা বন্ধ হয়ে পড়ে থাকে। ভূতের বাড়ি বলেই সবাই জানে ওখানে। ওখানে তোকে গুম করতেও পারে। বারান্দা থেকে ননি ঘরে এলো। হাত ঘড়ি দেখে বলল, চলি। বাইরে সাইকেল রিক্সা পাবো নিশ্চয়ই। এখন রওনা দিলে 7টা নাগাদ নিশ্চয়ই পৌঁছাবো ওই ভবদুলাল ভবনে। দেখতে চাই ও আমার সঙ্গে এতদিন পরে কি ব্যবহার করে। খুন করবে, নয় ভয় দেখাবে। হয়তো বা বোকার মতো তোকে দিয়ে নতুন দলিল লিখিয়ে নিতে চেষ্টা করবে। অবশ্য সে দলিল টেকে না, বলল প্রসন্ন। কিন্তু তোর গোয়ার্তুমির মানে হয় না। মামলার পর মুখ দেখা দেখিও বন্ধ তোদের দুজনের। তারপরও যখন তোকে আসতে লিখেছে ওই রকম ভাষায়, তখন তোর বোঝা উচিত মুখ দেখা দেখিটা তেমন আনন্দের ব্যাপার হবে না। তবুও যদি যেতে চাস তো কাল সকালে যাস। রাতেই যেতে হবে তার কি মানে আছে? হাসল ননি, বলল, কলকাতা ছাড়ার আগে আমি গেছিলাম রঘুর প্রাণের বন্ধু রাখালের কাছে। সে তো আমারও বন্ধু। বলল, রঘুর নাকি ভীষণ অসুখ। কেমন আছে তাও জানে না। তবে রঘুরা তো বাইরে থাকে না, ও বাড়ির সুনাম নেই। শুনেই মনে মনে আমি ঠিক করেছি রাতেই ওর সঙ্গে দেখা করতে যাব। ওই যে দেখলি না, ও আমাকে বীরপুরুষ বলে ঠাট্টা করেছে, এটাই হবে তার উত্তর। টেবিলের ওপর থেকে চিঠিখানা তুলে ভাঁজ করে পকেটে পুরল ননি। কোনো দিকে না তাকিয়ে বলল, স্টেশনে নেমেই তোর কথা মনে পড়ল। অনেক দিন দেখা হয়নি বলে দেখা করতে গেলাম। এর সঙ্গে ও বাড়িতে যাওয়ার কোনো সম্বন্ধ নেই রে প্রসন্ন, চলি। বলে ননি বার হয়ে গেল। ভবদুলাল ভবনের সামনে সাইকেল রিক্সাটা থামিয়ে রিক্সা চালক জোরে জোরে ঘন্টা বাজালো বেশ কয়েকবার। ভেতর থেকে কারো কোনো সাড়া শব্দ পাওয়া গেল না ওখানে। এই দেখুন, কেউ সাড়া দিচ্ছে না, কোথাও আলো জ্বলছে না। আপনি কি নামবেন এখানে? রিক্সাওয়ালা বলল। তাকিয়ে তাকিয়ে বাড়িটা দেখছিল ননি। সত্যি কোথাও আলোর দেখা নেই। রঘু ওকে এখানে এসে দেখা করতে বল, কিন্তু ও তো লেখেনি যে সে এখানেই থাকে। তাছাড়া কদিন আগে ও খুব অসুখে ভুগেছে। এখন তাহলে ওর গ্রামের বাড়িতেই থাকা সম্ভব। এ গায়ে আগে কখনো আসা হয়নি। প্রসন্ন এখানে এসেছে এর আগে কবার। কলকাতায় প্রসন্ন আর রঘু ওর সঙ্গে একই কলেজে একসঙ্গে পড়তো। রঘু আর ও একই পরিবারের দুই শরীফের ছেলে। রঘুদের বাড়ির সবাই বরাবর দেশের বাড়িতেই বাস করেছে। অতীতে ননির ঠাকুরদা গ্রাম ছেড়ে কলকাতায় চলে আসে। গ্রামের সম্পত্তির মূলধনের জোরে কলকাতাতেও কিছু সম্পত্তি করেন তিনি। সেই সম্পত্তির কিছু অংশ দাবি করে বসে অন্য শরীফরা। তাই নিয়েই শেষ পর্যন্ত মামলা বাঁধে। মামলা চালু করেছিলেন ননির বাবা, রঘুর বাবার অন্যায় দাবি ও দখলদারির বিরুদ্ধে। সেই মামলার নিষ্পত্তি হলো রঘু আর ননির আমলে, দুপক্ষের কর্তারা যখন পরপারে। ননির পক্ষে রায় দিলেন বিচারক। জয়ের খবর পেয়ে ননি ছুটে গেছিল রঘুর কাছে। বলেছিল, আরে তুই নাকি কলকাতা ছেড়ে দেশে চলে যাবি ঠিক করেছিস। কেন? ও বাড়ি তোকে ছাড়তে হবে না। তোর উকিলকে বল, ও বাড়িটা আমি তোকে দানপত্র লিখে পাকা করে দিয়ে দিচ্ছি। তাহলেই তো ঝামেলা মিটবে। ঝামেলা মেটেনি। ভীষণ রাগে
রঘু শহর ছেড়েছিল, ওই মুখ দেখা দেখি বন্ধ করেছিল। রিক্সাওয়ালা বলল, বাবু তাহলে গ্রামে এদের বাড়িতে নিয়ে যাই আপনাকে, সে বাড়িও আমি চিনি। তাই করতে যাচ্ছিল ননি, তখনই অন্ধকার বাড়িটার নিচের তলা থেকে একটা ডাক শোনা গেল। একটা দরজা আওয়াজ করে খুলে গেল। সাদা কাপড় পরা একজন বাইরে বার হয়ে এলো। স্পষ্ট শোনা গেল তার কথা, কে? ননি এসেছিস নাকি? আয় আয়, আলো নেই দেখে চলে যাচ্ছিলি নাকি রে? এই যে রঘুর গলা, তাতে কোনো সন্দেহ নেই। তাড়াতাড়ি রিক্সা থেকে নেমে পড়ল ননি। বাগানের গেট খুলে ভিতরে ঢোকার আগেই রঘু বারান্দায় এসে হাজির। ব্যঙ্গ করে বলল, অন্ধকার দেখে ভয়ে পালাচ্ছিলি নাকি রে বীরপুরুষ? আমি তো তোকে এখানে আসতেই লিখেছিলাম। তবে সেকালের জমিদার বাড়ি, বাগান সামনে, তার মাঝখান দিয়ে পথ। সে পথের দুপাশে অন্ধকার, কিছু দূর দূর পাথরের মূর্তিগুলো কেমন যেন ভয় দেখানো ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এগোতে এগোতে ননি বলল, ভয় নয় রে রঘু, আলো নেই দেখে ফিরে যাচ্ছিলাম তোদের এখনকার বাড়িতে। রঘু ওর দিকে তাকিয়ে বলল, এত রাতে এলি? কেউ তোকে কিছু বলেনি? ওই রিক্সাওয়ালাটা? সিঁড়ি দিয়ে ওপরে উঠে রঘুর সামনে দাঁড়ালো ননি। বেশ নিশ্চিন্ত হয়ে বলল, না না, কি বলবে? তোর দেখা না পেলে বিপদে পড়তাম এত রাতে। যাক সে কথা, চল ভিতরে চল। আলো জ্বালাবি না? হি হি করে হাসলো রঘু, বলল, আলো? কলকাতা থেকে এলি, লোডশেডিং জানিস না? দেখ এক্ষুনি হয়তো আলো এসে যাবে, আয় ভিতরে আয়। রঘুর পেছন পেছন ঘরের মধ্যে ঢুকলো ননি। নাকের সঙ্গে কেমন একটা ভ্যাপসা গন্ধ লাগলো তার, যেন এ ঘরের দরজা জানলা বহুদিন খোলা হয়নি। থমকে দাঁড়ালো ননি। থমকে থেমে ঘাড় ঘোরালো রঘুও। হেসে বলল, কি হলো রে, আবার ভয় পেলি নাকি বীরপুরুষ? অন্ধকারে তো কিছুই দেখতে পাচ্ছি না। এ ঘরের দরজা জানলাগুলোও সব বন্ধ নাকি রে? আন্দাজে কিছুটা এগিয়ে গিয়ে বলল ননি। মোমবাতি নেই? জ্বাল না, আমার অসুবিধা হচ্ছে। তখন দড়াম করে আওয়াজ তুলে পেছনের দরজাটা বন্ধ হয়ে গেল। সে আওয়াজে চমকে উঠেছিল ননি। ঘরটাও সঙ্গে সঙ্গে ঘুটঘুটটি অন্ধকারে ডুবে গেল। অবাক ননি বলল, ওরে রঘু, কোন দিকে তুই? আলো না হলে এগোবো কি করে রে? সঙ্গে সঙ্গে রঘু বলে উঠল, আলো তো জ্বলবে না বীরপুরুষ, এ বাড়িতে ইলেকট্রিক কানেকশন নেই, নেই কেরোসিন তেল, লণ্ঠন। এমনিই এগিয়ে চল, আমরা উপরে যাব। কি পাগলের মতো বকছিস? এ বাড়ি তোদের নিজেদের বাড়ি, এর আনাচে কানাচে তোর চেনা, অন্ধকারেও চলতে পারিস। আমি নতুন, শেষে কি ঠক্কর খেয়ে ঠ্যাং ভাঙবো? মোমবাতি বা লণ্ঠন আন। বলে অন্ধকারেই হাত বাড়িয়ে রঘুকে ধরতে গেল ননি। ওকে সামনে না পেয়ে অবাক হয়ে বলল, এই রঘু, তুই কোথায় গেলি? আরে অন্ধকারে আমি যে সত্যি কিছু দেখতে পাচ্ছি না। আলোর ব্যবস্থা নেই এখানে? না। বেশ যেন জোর দিয়েই বলল রঘু, চল ওপরে চল, এখানে তোকে থাকতে হবে না। বলার সঙ্গে সঙ্গে বেশ আওয়াজ করে অন্যদিকের একটা দরজা খুলে গেল। অন্ধকারেই বুঝতে পারল ননি ওটা ভিতর বাড়ি যাবার দরজা। আবছার মধ্যে দাঁড়িয়ে রঘু ডাকলো, আয় আমার সঙ্গে আয়। দরজাটা খুলে যাওয়াতে মনে মনে স্বস্তি বোধ করল ননি। রঘুর পেছন পেছন দরজা দিয়ে বাইরে বার হয়ে অবাকই হলো। ভিতর বাড়ির কোথাও কোনো জায়গায় কোনো আলো জ্বলছে না। বারান্দার শেষে একদিকে দোতলায় ওঠার সিঁড়িটা অন্ধকারের মধ্যে আরও অন্ধকার হয়ে আছে। সেদিকেই এগোলো রঘু, বলল, আয় বীরপুরুষ, দোতলায় তোর থাকার ব্যবস্থা করেছি, সেখানেই সবাই তোর জন্য অপেক্ষা করছেন, আয় আয়। কিছুটা এগিয়ে ননি জিজ্ঞাসা করলো, এখানে আর কে কে থাকে রে রঘু? শুনেছিলাম তোরা নতুন বাড়িতে উঠে গিয়েছিলি, তাহলে? সিঁড়ির ধাপে পা দিয়ে রঘু বলল, থাকেন সবাই, উপরে গেলে তো তাদের সবাই তোর জন্যই অপেক্ষা করে আছেন। তুই আমার এত বড় বন্ধু, তোকে তো সবাই আদর যত্ন করবে। ওর গলায় যেন ব্যঙ্গের সুর। সিঁড়ির ধাপে পা রেখে ননি বলল, তুই দেখছি মামলার ব্যাপারটা এখনো ভুলিসনি, অথচ ও ব্যাপারে আমার তেমন কোনো দোষই ছিল না। মিছে কথা বলিস না ননি। বেশ যেন রাগ করেই বলল রঘু, ওসব মিছা কথা শুনতে ভালো লাগে না। তাছাড়া তোকে এখানে এখন ডেকে এনেছি মন্ডামিটাই খাওয়াতে নয়, ডেকে এনেছি ওই মামলার ব্যাপারটাই নতুন করে মিটিয়ে ফেলতে। উঠে আয় ওপরে। বাঘ নিয়ে সিঁড়িটা সোজা উঠে গেছে দোতলায়। বাঘ ঘুরে ফের থমকে দাঁড়ালো ননি। অবাক কাণ্ড, দোতলাতেও কোথাও কোনো আলো জ্বলছে না। এতক্ষণ একটানা অন্ধকারে থেকে অন্ধকারটা ওর চোখে অনেকটা সয়ে গেছে। ও দেখল দোতলার টানা বারান্দায় একদিকে সারি সারি ঘর, তার প্রত্যেকটার দরজাই বন্ধ। অন্যদিকে বুক সমান উঁচু জাফরি কাটা রেলিং,
ওদিকেই নিচে বোধহয় ভিতর বাড়ির উঠান। রঘু বারান্দায় উঠে গেছিল, না ফিরেই বলল, থামলি কেন? আয় আয়, তোর জন্য যথাযথ ব্যবস্থা করে রেখেছি, কোনো অসুবিধা হবে না তোর। আর ওপরে না উঠে ননি বলল, তুই কি রঘু আমাকে ভয় দেখাবার জন্য এখানে এনেছিস? এ বাড়িতে তো দেখছি কেউ থাকে না, সব ঘর বন্ধ। হি হি করে হাসলো রঘু, বলল, বাজে কথা। কে বলল সব ঘর বন্ধ? কোন ঘরটাতে তুই থাকতে চাস বল? প্রথম ঘরটা নাচঘর, ওটা থাক। 2 নম্বর থাকতেন দাদুর বাবা, 100 বছর বেঁচেছিলেন তিনি, তার মধ্যে 90 বছর কাটিয়েছিলেন ওই ঘরে। পাশেরটা দাদুর ঘর, তিনিই তো দাদুর বন্ধু ছিলেন, তাকেই তো দাদু ভালো মানুষ পেয়ে ঠকিয়েছিলেন, তার টাকায় কেনা কলকাতার বাড়ির দলিল নিজের নামে করেছিলেন। এ তো জোচ্চুরি, আমাদের পক্ষে অনেক সাক্ষী ছিল, কিন্তু তোর বাবা টাকা খাইয়ে তাদের মুখও বন্ধ করে দিল। আর তুই জানতিস মামলাটা চালু আছে, অথচ আমাকে সে ব্যাপারে কোনো দিন কিছু বলিসনি। আপনজনদের মতো হেসেছিস, গল্প করেছিস, একসঙ্গে সিনেমা দেখেছিস, বাড়িতে এসেছিস, বাড়ি নিয়ে গিয়ে খাইয়েছিস। শয়তান কোথাকার, ও সবই ছিল তোর ভরং। তলে তলে মামলায় একতরফা রায় নেবার ফোন দিছিল। আমাদের উকিলটাকে কত টাকা খাইয়েছিলি? হ্যাঁ, কলকাতার অত বড় বাড়িটা স্রেফ ঠকিয়ে নিলি? এই সবের আজ ফয়সালা করব বলেই তোকে ডেকে এনেছি রে পীরপুরুষ। এই বাড়িতে কেউ নেই বলছিস কেন? অনেকেই আছে। এই বাড়িতেই তো তারা সবাই আছেন যাদের তুই ঠকিয়েছিলিস। আয় আয়, উঠে আয়, 3 নম্বর ঘরটা খুলে দিচ্ছি, এখন বিশ্রাম কর। রাত 10টায় অমাবস্যা লাগবে, তখনই তারা আসবেন, ফয়সালা হয়ে যাবে মামলাটা পাকাপাকিভাবে। উঠে আয় তুই। থমকে গেল ননি। এই প্রথম ওর মনে কিছুটা ভয় ঢুকলো। এ কি বলছে রঘু? এভাবে বাহাদুরি করে এখানে আসাটা মোটেই ঠিক হয়নি। রঘু ওকে নিয়ে এখন কি করতে চায়? ও বলছে এ বাড়িতে এখন আরো অনেকেই আছেন। আছেন তো তারা কোথায় আছেন? সব ঘরগুলোই তো সব বন্ধ রয়েছে। উঠে আয় তুই। উঠে এলি? যেন ধমকেই বলল রঘু। চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকলেই হবে? তোকে আসতেই হবে এখন ওপরে, নইলে যাবি কোথায়? সহজ হবার চেষ্টা করে ননি বলল, আচ্ছা, এসব কি পাগলামি করছিস তুই বলতো? উপরে যেতে বলছিস, যাবোটা কোথায়? দেখতেই তো পাচ্ছি সব ঘর বন্ধ। আমার তো মনে হচ্ছে এই বাড়িতে তুই ছাড়া আর কেউ নেই। ওর কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই সামনের সব কটা ঘরের দরজা একসঙ্গে খুলে গেল, আর প্রত্যেকটা দরজা দিয়েই সাদা ছায়া ছায়া পোশাক পরা একজন মানুষ বার হয়ে এসে রেলিংয়ের পাশে ঘেঁষে দাঁড়ালো। সবার শেষে বিশ্রী আওয়াজ তুলে সামনের একটা দরজা খুলে গেল, যেন বহুদিনের বন্ধ হয়ে থাকা জং ধরা দরজা খুলল। অবাক ননি দেখল তার ভিতর থেকেও সাদা ছায়ার মতো পোশাক পরা একজন দশাশয়ী পুরুষ বার হয়ে এসে দাঁড়ালো। যে দাঁড়ালো সেও যেন ওকেই দেখছে। রঘু বলল, ভীতু কোথাকার, বলেছি লোডশেডিং চলছে। ওই তো তোর থাকার ঘরের দরজা খুলে গেল। বারান্দায় এসে দাঁড়িয়েছেন আমার আত্মীয় স্বজনরা, সামনেই ঠাকুরদা, তিনি তো তোর সঙ্গে কথা বলতে চান। সেই জন্যই তো তোকে এখানে ডেকেছি। ওসব আলোর কথা ছাড়তো, ও নিয়ে আমি কখনো সত্যি বলবো না। সত্যি যা হলো, এ বাড়িতেও অনেকে থাকেন। অনেকটা স্বস্তি বোধ করলো ননি। বাকি কথা উঠে ও বারান্দায় এসে দাঁড়ালো। এগিয়ে গিয়ে ঠাকুরদাকে প্রণাম করতে যাচ্ছিল। তিনি বললেন, থাক থাক, আর ভক্তির দরকার নেই, ওখানেই থাক। কেন তোমাকে ডাকা হয়েছে জানো? বেশ অস্বস্তির সঙ্গে ননি বলল, না, তা ঠিক জানি না। রঘুর চিঠিটায় মাথামুন্ডু কিছুই নেই। কেন যে আসতে হবে আমাকে এখানে তা কিছুই লেখেনি, শুধু আমাকে ভীতু কাপুরুষ বলে মনের ঝাল ঝেড়েছে। তোমাকে ডাকা হয়েছে শাস্তি দেবার জন্য। যে অন্যায় তুমি করেছো তোমার বন্ধুর সঙ্গে, সে তো বিশ্বাসঘাতকতা, তার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। মানে আমাকে কি আপনারা বাগে পেয়ে গুম করে রাখবেন? বেশ উৎকণ্ঠা নিয়েই বলল ননি। মনে মনে একটু ভয়ও পেল। লোডশেডিং কতক্ষণ চলবে এখানে? আলো আসবে না? দূরে দাঁড়িয়ে থাকা সবাইকে যেন কেমন দেখাচ্ছে ঠাকুরদাকে। মনে হচ্ছে হাওয়ায় ভেসে হালকা হয়ে গেছে তার দেহ, স্পষ্ট দেখাও যাচ্ছে না। তার উপরে ঠাকুরদার কথাগুলো যেন কেমন ফ্যাস ফ্যাসে শোনাচ্ছে। ঢোকো ঘরেতে, তুমি ওখানে দাঁড়িয়ে থেকো না, ঠান্ডা গলায় বললেন ঠাকুরদা। ঘরে ঢোকা ছাড়া আর তোমার অন্য কোনো উপায় নেই, ঘরে তোমাকে ঢুকতেই হবে। মনে অনেক সাহস এনে ননি বলল, আপনাদের এইসব পাগলের প্রলাপ শুনতে আমি এখানে আসিনি। ভেবেছিলাম রঘু সব ভুলে গেছে। হ্যাঁ, তা তো গেছেই।
নইলে যে বাড়ি নিয়ে এত কথা, তা তো আমি মামলা জেতার পরেই দানপত্র করে বিনা শর্তে দিতে চেয়েছিলাম, তাও নিল না কেন? এখন আমাকে মিথ্যা দোষারোপি করছে। তুমি তো জুতো মেরে গরুদান করতে চেয়েছিলে, তা রঘু নেবে কেন? ওর কি মান সম্মান নেই? তাছাড়া বাড়ি দিয়েই দেবে তো অমন গোপনে এতদিন মামলা লড়লে কেন? এ কথায় যে কী উত্তর দেবেন উনি ভেবেই পেল না। মামলা লড়েছিলেন ওদের বাধা আইনজীবী, তিনি ছিলেন ওর বাবার একান্ত বন্ধু। অনেক বলা সত্ত্বেও তিনি কোনো কথাই শোনেননি। তার জন্য ওকে দায়ী করা অন্যায়। পরক্ষণেই ওর মনে হলো, এ কথা বললে রঘু মানবে কেন? ও যে এইসব কথা এখন বানিয়ে বলছে না, তার প্রমাণও দেবে কি করে? ভয়ঙ্কর অস্বস্তিতে ননি বলল, ও মামলার জন্য আমি দায়ী নই। অনেক বলা সত্ত্বেও আমাদের উকিল মশাই ও মামলা চালিয়ে গিয়েছিল, তাকে থামাতে পারেনি বলেই তো বাড়িটা আমি রঘুকে দান করে দিতে চেয়েছিলাম। তাহলে আমি কিসের দোষী? ওসব তোমার বানানো কথা, আমাদের খপ্পরে পড়ে এখন বলছো। ও কথা আমরা বিশ্বাস করব না। এসো ঘরে ঢোকো। এই ঘরের মধ্যে তোমাকে আর তোমার পবিত্র আত্মাটাকে বন্দি করে রাখবো। কেউ জানবে না, কেউ শুনতেও পাবে না তোমার আর্তনাদ। এই ঘরেই চিরকাল বন্দী হয়ে থাকবে তুমি। এই তোমার শাস্তি। এসো এসো এসো, সোজা ঘরের মধ্যে ঢুকে যাও। আর দেরি করো না, অনেক রাত হলো। হঠাৎ সামনে দুহাত বাড়িয়ে দিলেন ঠাকুরদা। বললেন, এই দুনিয়ার এখন আর কারো ক্ষমতা নেই তোমাকে রক্ষা করে। এসো এসো এসো। মনের সমস্ত ইচ্ছার বিরুদ্ধে খানিকটা এগিয়ে গেল রনি, গিয়ে বলল, এ আপনাদের অন্যায় জুলুম। আমার সম্বন্ধে যা তা ভেবেছেন, এখন আমাকে তেমনি মিছিমিছি বিপদেও ফেলছেন। আমি যদি না ঢুকি ঘরে, তাহলে আপনি কি করতে পারেন? বারান্দার মাঝখানে থেকে ননি সে কথা বলল। আমার কথা না শুনলে তোমার কপালে দুঃখ আছে। আমি আধার ভৈরবকে জাগাবো। সে তোমার চুলের মুঠি ধরে তোমাকে ঘরের মধ্যে ঠেলে দেবে। যাই করো আর তাই করো, শাস্তি তোমাকে নিতেই হবে। ঠিক আছে। রুখে দাঁড়িয়ে ননি বলল, আমি আর ওদিকে এগোবই না, নিচে নেমে যাব, সেখান থেকে হেঁটে স্টেশনে চলে যাব। বলেই তাড়াতাড়ি পিছন ফিরে ও সিঁড়ি দিয়ে নামতে গেল। সঙ্গে সঙ্গে বাইরে কোথায় বিশ্রীভাবে একটা প্যাঁচা ডেকে উঠল। সেই ডাক থামার সঙ্গে সঙ্গে বাড়িটার অন্য কোনখানে একটা বেড়াল কোকিয়ে উঠল, যেন বেড়ালটা বাড়ির কোনো ঘরে আটকা পড়ে আছে। মনের মধ্যে প্রচণ্ড অস্বস্তি নিয়ে ননি সিঁড়ির বাঁকের মুখে এসে পড়ল। এ বাড়িতে আর এক মুহূর্ত থাকবে না। বাঘ ফিরতেই কি যেন এসে সজোরে ওর মুখে থাপ্পড় মেরে গেল। আতঙ্কে শিউরে উঠল ননি, থমকে দাঁড়ালো সিঁড়ির বাঁকে। ওপর থেকে তখনই রঘুর গলা শোনা গেল, বীর পুরুষ পালাচ্ছিস? পালাবি কোথায়? এ বাড়িতে ঢোকা যায়, বার হওয়া যায় না। উঠে আয় বলছি, এলি উঠে। এ কথার কোনো জবাব না দিয়ে 3-4টে করে সিঁড়ি লাফিয়ে লাফিয়ে নেমে যেতে লাগলো ননি। একতলার বারান্দায় এসে দাঁড়ালো। ডান দিকের একটা দরজা দিয়েই ও ওখানে এসেছিল, সেই দরজাটা দিয়েই ও বাইরে চলে যাবে। অন্ধকার ওর চোখে একদম সয়ে গেছে। দরজাগুলো ও স্পষ্ট দেখতে পাচ্ছে। প্রথম দরজাটা খুলল না, দ্বিতীয়টাও খুলল না। তাহলে ও কোন দরজা দিয়ে ভেতরে এসেছিল? কানে এলো ওর পিছনের সিঁড়িতে ভারী পায়ের আওয়াজ। কে যেন পা ঠুকে ঠুকে নামছে নিচে, থপ থপ থপ। সে এগিয়ে আসছে ওর দিকে। পাগলের মতো তৃতীয় দরজাটাতেও প্রাণপণ শক্তিতে ধাক্কা মারল ননি। দরাম করে দরজাটা খুলে গেল। প্রায় মুখ থুবড়ে পড়তে পড়তে বেঁচে গেল। যাক বাবা, বাইরে যাওয়ার পথ তাহলে খুঁজে পেয়েছে এতক্ষণে। অন্যদিকের দরজাটার দিকে এগোতে হবে ওকে এক্ষুনি। পেছনের দরজাটা প্রচণ্ড শব্দ করে বন্ধ হয়ে গেল। সমস্ত ঘরটা জুড়ে ঘোর অন্ধকার নামল। কোন দিকে সে যাবে আর বুঝতে পারল না। আন্দাজেও বাইরের দরজাটার সামনে গিয়ে দাঁড়ালো। ওটা বন্ধ। ওটাও কিছুতেই খুলতে পারল না। এই দরজাটা নয়, নিশ্চয়ই অন্য একটা দরজা। সেটা দিয়েই ভেতরে এসেছিল রঘু। দেয়াল ধরে ঘরের একদিক থেকে অন্যদিকে হাতড়ে বেড়াতে লাগলো ননি। আছে, আরও দুটো দরজা আছে ঘরেতে, কিন্তু সে দুটো খোলে এমন শক্তি তার নেই। ওকে এ ঘরের মধ্যেই বন্দি করেছে রঘু। কিন্তু কেন? কি করেছে রঘু? কি করেছে? মামলা জিতেও তো বাড়িটা দিতেই চেয়েছিল। তাহলে ও কেন এমন করছে ওর সঙ্গে? সত্যি ভীষণ ভয় পেয়েছে ননি। যা করছে রঘু তা তো আর সহজভাবে নেওয়া যাচ্ছে না। ও তাহলে এখন কি আমাকে গুম করতে চায়, প্রাণে মেরে ফেলতে চায়? তাও কি সম্ভব? কিন্তু ওর ঠাকুরদা, তিনিও তো এর মধ্যে আছেন, তার মতো একজন বয়স্ক মানুষ। আতঙ্কে শিউরে উঠল ননি। ঠাকুরদা? তিনি তো কবেই গত হয়েছেন, তিনি আসবেন কি করে আবার? ছায়া ছায়া মূর্তিগুলো তাহলে কাদের?
রঘু কি ওকে ভয় দেখিয়ে কিছু লিখিয়ে নিতে চায়? কিন্তু সে লেখায় ওর লাভ কি হবে? বাইরে বার হয়েই তো অস্বীকার। তবে কি করতে চাই রঘু ওকে নিয়ে? মজা করতে চাই আমি তোকে নিয়ে। ওর কানের কাছে ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল রঘু। আতঙ্কে ফিরে দাঁড়ালো ননি। হ্যাঁ, ওর খুব কাছেই দাঁড়িয়ে আছে একজন, যার গলাই বলে দিচ্ছে সে রঘু। কিন্তু এই বন্ধ ঘরের মধ্যে এলো কি করে ও? ঘরের কোনো দরজা তো খোলার শব্দ পায়নি ননি। আমাদের আর কিছুই বাধা দিতে পারে না। ওরে বোকা, ওরে গাধা, এখনো বুঝলি না আমরা কে? মামলার কথা গোপন রেখে আমার বন্ধু সেজে মনে মনে তুই খুব মজা লুটেছিলি। এখন আমিও তোকে এখানে এই ঘরের মধ্যে বন্দি করে তেমনই মজা লুটছি। এ বাড়িতে কেউ আসে না। রাতের অন্ধকারে আমরা ঘুরে বেড়াই আনাচে কানাচে। আমরা যে মুক্তি পাইনি রে, পাবো কি করে বল? ভালো মানুষ আমার ঠাকুরদাকে তোর ঠাকুরদা ঠকিয়েছিল। যখন সে কথা ঠাকুরদা বুঝতে পেরেছিলেন, তার সে কি হাহাকার! তার সেই হাহাকারই আজ তাকে এই বাড়ির মধ্যে আটকে রেখেছে। তারপর আমার সঙ্গে তুই বিশ্বাসঘাতকতা করলি। আমি মরার আগে পর্যন্ত সে কথা ভুলতে পারিনি। আমিও তাই মুক্তি পাইনি। আজ তোর সঙ্গে শেষ খেলা খেলে তৃপ্তি পাবো। কি জানি, তখনই হয়তো আমার ঠাকুরদাও মুক্তি পাবে। উফ, কি যন্ত্রণা নিয়েই না আমরা দুজনে এই বাড়িটার চার দেয়ালের মধ্যে ঘুরে মরছি। আয় না, আয়, কাছে আয়, ভালো করে বুঝিয়ে দি কি যন্ত্রণা আমাদের। এক ছুটে ননি ওদিকের দরজাটার উপর আছড়ে পড়ল। সেকালের মজবুত মেহগনি কাঠের দরজা একটুও নড়ল না। হি হি করে হেসে উঠল রঘু। অন্ধকারের মধ্যে চেঁচিয়ে ডাকলো, ও ঠাকুরদা, ঠাকুরদা, এসো এসো, দেখো কি মজা। খাঁচায় আটকে পড়া ইঁদুরের মতো করছে ও। এসো না, দেখে যাও। আর আপনারাও আসুন সকলে, যে যেখানে আছেন সবাই আসুন না। না, ঘরের কোনো দরজা খুলে যাবে না, সব কটাই শক্ত করে বন্ধ করা। সত্যি খাঁচা কলে আটকে পড়া ইঁদুরের মতোই অবস্থা এখন। এখন যদিও বুদ্ধিও হারায়, তবে সর্বনাশ হবে। তাই যাই ঘটুক না, ওকে সাহস দেখাতেই হবে। তা না হলে ওরা পেয়ে বসবে। এদিকে ওদিকে তাকাতে থাকলো ননি। রঘু বলল, তোর মনে আছে ননি, সে দিনটা ছিল আমাদের বাড়িতে উৎসব। আমরা গান বাজনা ভালোবাসতাম। ওস্তাদ বিলিমরিয়া এসেছিলেন সেদিন। গান বেশ জমে উঠেছিল। এমন সময় মাখনবাবু, আমাদের সরকার মশাই, আমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলেছিল তোর মামলা জেতার কথাটা। তুই জানতিস। তুই আমাকে কিছু না বলে আমারই ঘরে বসে মাথা দুলিয়ে গান শুনছিলি। সেদিনের কথাটা আজও আমার মনে পড়ে। আজকে হবে গানের জলসা, তুই শুনবি, আর আমরা সবাই বসে বসে খুশিতে মাথা দোলাবো। কথা শেষে দুবার হাততালি মারল সে। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে কেমন যেন একটা নরকের আলোর আভাস জাগলো। বাইরের দরজাটা আঁকড়ে ধরে ননি তাকিয়ে দেখল, ঘরের মাঝখানে ফরাস পাতা। ওস্তাদ কানে হাত চাপা দিয়ে গান গাইছেন। তার ভাষা শুনে আঁতকে উঠল ননি। আয় জেগে আয় অন্ধকারের সপ্তরা, নরক জাগার গান শোনাবো আজ তোদের। আসর ঘিরে বসনা তোরা, সদ্য মরা আনকোড়া, বাজবে হাড়ের খটখটানি বাদ্যমধুর। কলজে ছেঁড়া সুরের সাথে ধর্না তোরা, শ্মশান জাগা গুমড়ে ওঠা হাওয়ার সুর। গানের মধ্যেই রঘু এগিয়ে এলো ননির কাছে। হিহি করে হেসে বলল, কিরে, এখানে দাঁড়িয়ে রইলি কেন? তোর সম্মানে গান গাইছেন ওস্তাদ। বস এসে বাহবা দে, মাথা দোলা। তা না হলে গানে উনি উৎসাহ পাবেন কি করে? ওর কথা শেষ হতেই আসরের সবাই মুখ ফিরিয়ে একসঙ্গে বলল, তা তো নিশ্চয়ই, তা তো নিশ্চয়ই। আসুন, আপনি বসুন এসে। শিউরে উঠল ননি। আসর ঘিরে বসে থাকা যারা ওর দিকে ফিরে তাকিয়েছে, সব কজনেই কঙ্কাল। মাঝখানে তানপুরা হাতে গান গাইছে, সেও কঙ্কাল। আতঙ্কে চেঁচিয়ে উঠল ননি। প্রাণপণ শক্তিতে দরজাটা ধাক্কা দিতে লাগলো। বিকট আওয়াজ করে দরজাটা খুলে গেল। প্রায় ছিটকে বাইরে বার হয়ে এলো ননি। পিছনে প্রাণ কাঁপানো অট্টহাসি উঠল। পরিমরি করে ছুটে ননি গেটের বাইরে এসে পড়ল। আবারও ছুটতে যাচ্ছিল। হঠাৎ যেন সামনে এসে থামলো একটা সাইকেল রিক্সা। রিক্সা থেকে প্রসন্ন চেঁচিয়ে উঠল, ভয় পাস না ননি, ভয় পাস না, আমি প্রসন্ন। ননি এখানেই ঢলে পড়ল। তারপর যখন চোখ খুলল, ও শুয়ে আছে প্রসন্নর ঘরে। প্রসন্ন ওকে তাকাতে দেখেই বলল, যাক বাঁচলি, যা চিন্তায় ফেলেছিলি। কেমন যেন চোখে তাকালো ননি ওর দিকে। প্রসন্ন বলল, তুই চলে যেতেই আমার মনে হলো কাজটা ভালো করলাম না। তোর পেছন পেছন রিক্সা নিয়েই ছুটলাম। আগে গেছিলাম রঘুদের এখনকার বাড়িতে। ওখানে সবাই বললেন মাস দুই আগে রঘু মারা গেছে।
শুনে অবাক হলাম। তাহলে রঘুর নামে কে তোকে চিঠি দিল? এর মধ্যে গোলমাল আছে বুঝেই চলে এসেছি এখানে। তা তুই এমন পাগলের মতো ছুটছিলি কেন? তখন ননির মনে পড়ল রঘুর চিঠিটার তারিখ প্রায় 2.5 মাস আগের। তাহলে ওই ভয়ঙ্কর চিঠিটা রঘু বেঁচে থাকার সময়ই লিখেছিল। প্রতিশোধ নেবার জন্যই কি তাহলে ওর আত্মা আজ এমন করে ওকে বন্দি করেছিল? ভাগ্যিস ওর ধাক্কায় শেষ পর্যন্ত দরজাটা খুলেছিল, তা না হলে কি হতো।